স্যাটেলাইটের একটা সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে এটা আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আপনি বললেন প্রত্যেকটা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে 240 ওয়াট প্রয়োজন হয়। সেই 240 ওয়াটের একটি সিপিইউ চালাতে আপনি 5 ওয়াট দিয়ে রিপ্লেস করার জন্য কিভাবে সম্ভব? সেটাও আছে। সেটা হচ্ছে আমাদের কাছে একটি প্রযুক্তি আছে। প্রযুক্তিটি ব্যাপক হারে আপনার ভারতে এবং চায়নাতে ব্যবহার হচ্ছে দীর্ঘ 5-7 বছর ধরে। আমরা মাত্র টেকনোলজিটি পেয়েছি। এটাকে বলা হচ্ছে থিঙ্ক টার্মিনাল। এটা অ্যাকচুয়ালি দিস ডিভাইস, এটার মধ্যে শুধু একটা জিনিসের মিসিং আছে, হার্ড ডিস্কটা নাই, আর সবকিছুই আছে। আপনার মাউস পোর্ট, কিবোর্ড পোর্ট সবই আছে, আর গ্রাফিক্স কার্ডটা নাই। তাই যারা হাই গ্রাফিক্যাল কোন ডেফিনিশনে কাজ করবেন তাদের জন্য এটা আবার সুইটেবল না। এছাড়া যে কোনো ধরনের টেক্সট রাইটিং, ওয়ার্ড, শুধুমাত্র মাইক্রোসফট অফিস ইউজ করবে এরকম যদি ঘটনা হয়, তো সেই ক্ষেত্রে যে সমস্ত স্কুল প্রতিষ্ঠান, সাইবার ক্যাফে, ইভেন এমন কোন প্রতিষ্ঠান যাদের গ্রাফিক্স কাজটা কম হয় বা ওইটার জন্য ব্যবহার করবে না, সেই ক্ষেত্রে প্রতি 40টি কম্পিউটারের মধ্যে একটিকে রাখতে হবে হার্ড ডিস্ক দিয়ে সিপিইউ, একটা সিপিইউ, আর বাকি 39টি সিপিইউ না রেখে সেখানে শুধু এটাকে আপনার টার্মিনাল হিসেবে ইউজ করলে যে সাশ্রয় হয় সেটা হচ্ছে প্রতি একটি সিপিইউতে বিদ্যুৎ খরচ হচ্ছে 240 ওয়াট। এটা রিপ্লেসমেন্ট করার কারণে খরচ হচ্ছে 5 ওয়াট। তার মানে আমাদের সাশ্রয় হচ্ছে 235 ওয়াট। সো 235 মাল্টিপ্লাই 39 কম্পিউটার, এতটুকু সাশ্রয় করা যায় এই ব্লক অফ 40 কম্পিউটার ইউজে। এটা হিউজ সেভিংস, মানে কল্পনাই করা যায় না। এবার আসি এটা সেকেন্ড অ্যাডভান্টেজ কি। দেখেন একটা সিপিইউ কিন্তু কিছুদিন পর পর কিন্তু মেইনটেনেন্স লাগে, মেইনটেনেন্স খরচটা বেঁচে গেল। থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে একটা সিপিইউ কিন্তু একটা নির্দিষ্ট জায়গা ব্লক করে রাখে। এই থিঙ্ক টার্মিনালটা খুবই হালকা, আমার মনে হয় খুব বেশি হলে এটা 200 থেকে 250 গ্রাম ওজন, আর এটা ছোট্ট জায়গার মধ্যে, এটা মানে আমাদের যে আগে ভিএইচএস ক্যাসেট যেরকম দেখেছেন, ভিএইচএস নট বেটা, ওই সাইজের এটা, এবং একটা কর্নারে রাখা যায়। আর ফোর্থ অ্যাডভান্টেজ, যদি কোনো প্রতিষ্ঠান এটা ব্যবহার করে তাহলে সেখানকার কোনো এমপ্লয়ি তাদের কোনো ডিসক্রিপশনকে ভায়োলেশন করে কিছু কাজ তারা করতে পারে না। সেটা হচ্ছে তারা যখন তখন বসে ইউটিউবে সিনেমা দেখা, গান দেখা, এই কাজগুলো করতে পারে না। ভিজুয়াল এবং গ্রাফিক্যাল কাজগুলো বাদ দিতে হবে। আর তারা যদি কোনো ইনফরমেশন যদি কোথাও পাস করার চেষ্টা করে ধরা পড়ে যাবে। কারণ যেখানে মাদার সিপিইউটা আছে, এটা যদি সুপারভাইজারের কাছে থাকে, উনি দিন শেষে টের পান যে আজকে আমার 39টা কম্পিউটার কে কি কাজ করেছে, কারণ সব ওখানে রাইট হয়ে থাকে। এই ধরনের পণ্য আমদানি করার ক্ষেত্রে ডেস্টিনির তরফ থেকে সরকারের কাছ থেকে কোন ধরনের গাইডলাইন্স বা নীতিমালা মেনে এগুলো করতে হবে কিনা? এটা আসলে এটা কম্পিউটার অ্যাক্সেসরিজ বা আপনার ইয়ে হিসেবে আমরা নিয়ে আসছি। এটা আসলে তো পার্ট অফ দ্য কম্পিউটার, লাইক এ মাউস। একটা মাউস, কিবোর্ড, এগুলোকে যে ক্যাটাগরিতে ফেলা, সেক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে বিএসটিআই এর কোন এটা দরকার হয় না, তবে এটার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। সেই স্ট্যান্ডার্ডটা আমরা চায়না থেকে নিয়েছি। একটা চাইনিজ একটা সিই বলে, বাংলাদেশের জাতীয় মান প্রতিষ্ঠান হিসেবে তাহলে বিএসটিআই এর কোন সার্টিফিকেট আমরা দেখেছি এটা বিএসটিআই এর আওতামুক্ত। আমাদের কাছে একটা লিস্ট আছে। তারপরে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে বিএসটিআই না হোক, বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। কারণ দেখেন আমরা কিন্তু এটা জাস্ট মার্কেটিং এ গেলাম। বাংলাদেশের নিয়ম হচ্ছে আপনি যখনই কোনো জিনিস মার্কেটিং করতে যাবেন, ইন্ট্রোডাক্টরি অবস্থায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা এখন অ্যাপ্লাই করবো। এটা কিন্তু এখনো ব্যাপক হারে আমরা বাজারজাত শুরু। বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা, কুইক রেন্টাল বসানো, মানুষের চাহিদা পূরণ করার ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে যে তারা আছে, আপনারা যদি এই উদ্যোগ নিতে পারেন, সেহেতু আমি মনে করি যে সরকারের তরফ থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে। আপনারা কি, আমি বিশ্বাস করি, সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করতেন? আমরা করতেছি, আমাদের টিম আছে, এবং আমরা শুধু একটা জিনিস কথা আছে, আমি জানি অবশ্যই সরকার আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই হলো নিয়ম। কিন্তু আমরা পাশাপাশি যেটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাই, আমাদের মতো এরকম প্রাইভেট সেক্টরে যে সমস্ত কোম্পানিগুলো মাল্টিপল কম্পিউটার ইউজ করে, তারা এগিয়ে আসা উচিত। বিশেষ করে আমি এটা যেখানে এটাকে প্রথম ভেবেছি ইনস্টল করব, সেটা হচ্ছে আমার একটা মানে প্রিন্ট মিডিয়া আছে, সেখানে অনেক কম্পিউটার ইউজ করা লাগে। আমি সেখানে আগে শুরু করবো এজ এ পাইলট প্রজেক্ট। তারপরে তো আমাদের অনেকগুলো জায়গা আছে, কল সেন্টার আছে, আমরা কল সেন্টার এটাকে ইউজ করে দেখবো। এটা হবে আমাদের পাইলট প্রজেক্ট। তারপর আমরা সরকারের যে উচ্চপদস্থ যারা আছেন, যারা নীতি নির্ধারক আছেন, ওনাদেরকে দেখাবো, ভিজিট করবেন, মিডিয়া ক্যাম্পেইন হবে, ফিচার হবে, আস্তে আস্তে যাবে। উই আর জাস্ট ইন্ট্রোডিউসিং দিস প্রোডাক্ট থিঙ্ক টার্মিনাল, এবং খুবই সস্তা, ভালো কথা। দামের দিক দিয়ে একটা সিপিইউ আপনার 20 থেকে 28 হাজার টাকা খরচ পড়ে, এটা মাত্র 9,000 টাকা।
মাত্র 9,000 টাকার মধ্যে আপনি 235 ওয়াটের আপনার ইয়ে করে ফেললেন, সাশ্রয় করে ফেললেন। এ হচ্ছে সেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর ওয়ারেন্টি যদি বলেন, আমার মনে হয় এটা ওয়ারেন্টি বললে বিশ্বাস করবেন না, এটা কখনোই নষ্ট হবে না, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অনেক দিনের। আমরা একটু অন্য বিষয়ে নজর দিতে চাই। ক্রেতা পরিবেশকরা এখন কেমন ব্যবসা করছে এবং এই যে আলোচনা সমালোচনা ডেস্টিনিকে ঘিরে হচ্ছে, অবশ্যই তারা বিষয়গুলো শুনছেন, দেখছেন, বুঝতে পারছেন। তো আগে তারা যেভাবে কাজ করতেন ঠিক সেই স্পিডে কাজ করতে পারছেন কিনা, কিংবা তাদের ফিডব্যাকটা মাঠ থেকে আপনাদের কাছে কিরকম? এখন পিক করছে, এখন পিক করছে। এই জন্য প্রথম দিকে তারাও কিন্তু খুব কনফিউজ ছিল, আসলে যে অভিযোগগুলো আসছে এগুলো কেন আসছে, এটা একটা প্রশ্ন ছিল। তারপর ধীরে ধীরে যখন অভিযোগগুলো আপনি যেভাবে একদিন বলেছিলেন যে অ্যাকচুয়ালি সংবাদের মতো নামতে নামতে এখন একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছে, 100 কোটি টাকার কর ফাঁকি। আর কোন এলিগেশন আমাদের বিরুদ্ধে আমি এখনো গণমাধ্যমে দেখিনি, যদিও একটি ইলেকট্রনিক গণমাধ্যমে বারবার দেখানো হচ্ছে যে আমরা অনেক লোকের টাকা পয়সা দিয়ে বক্তৃতা দিয়েছি। এটা একটা মানে মিথ্যা অভিযোগ, কারণ আমাদের এখানে আসলে এই ধরনের কোনো এন্টারটেনমেন্ট করানো হয় না। আমরা অ্যাবসলিউটলি আমরা ওনাদের মৌখিক প্রশংসাটাকে শুনতে চাই এই জন্য যে ওনারা আমাদেরকে এনকারেজ করলে আমরা আরো এগিয়ে যাব, এবং ওই সমস্ত অতিথিরা একান্তই আসেন স্পিরিচুয়াল কারণে। আচ্ছা, তো আমি যেটা বললাম যে আমাদের পরিবেশকরা, হ্যাঁ তারা একটা সময় খুব বেশি রকমের কনফিউজ ছিল। গত 2 দিনে আমি একটা স্টেডিয়ামে, ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের পর আমি যেটা রেসপন্স দেখেছি, ভেরি গুড অ্যান্ড সিগনিফিকেন্ট ইন রেসপন্স। যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। এক ডিস্ট্রিবিউটর আমাকে একটা SMS পাঠিয়েছে, সে একাই 500 ব্যাগ অর্গানিক ফার্টিলাইজার রাজবাড়িতে বিতরণ করেছে, এবং তার বিপণনকৃত ফার্টিলাইজার ইউজ করে কৃষক বেনিফিটেড হয়েছে। সেই সবজির ছবি টবি সহ কৃষকের ছবি নিয়ে সে আসতেছে দেখাবার জন্য। তো এইটা একটা সাংঘাতিক ভালো খবর যে একজন ডিস্ট্রিবিউটর 500 ব্যাগস অফ ফার্টিলাইজার সে মার্কেটিং করেছে কৃষকের কাছে। কে বিশ্বাস করবে এটা? এরকম কিছু কিছু ঘটনা ঘটতেছে। তো এখন আমরা যেটা দেখতেছি, আস্তে আস্তে পিক করতেছে সবাই, আস্তে আমিও দেখতেছি যে বিজনেস হ্যাজ টার্নিং আপ, উপরের দিকে যাচ্ছে। তবে আমাদের এই অবস্থাতে আগের অবস্থানে যেতে বেশি সময় লাগবে না, 4 উইকস, 1 মাস। কিভাবে সম্ভব সেটা? কারণ আমরা যতদূর জানি যে আপনাদের কয়েকজন পরিচালকের ব্যাংক হিসাব জব্দ করা আছে। দেখেন, পরিচালকের ব্যাংক হিসাবের সাথে আমাদের বিপণনের কোনো সম্পর্ক নাই। পরিচালকের ব্যাংক হিসাব জব্দ করাটা একান্তই, আমরা এই বিষয় থেকে আলোচনা শুরু করবো, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এভেলেম জিজ্ঞাসা, আমরা একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন। স্বাগত। বিরতির পর দেখছেন এভেলেম জিজ্ঞাসা, কথা বলছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আলম। সাম্প্রতিক আলোচিত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। বিরতির পর আমরা যেটা দিয়ে শুরু করতে চাই যে আপনাদের কয়েকজন পরিচালকের ব্যাংক হিসাব জব্দ, অর্থাৎ আপনি বলছেন যে ব্যবসা পরিচালনার সাথে পরিচালকদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার কোনো সম্পর্ক নাই, কেন? এর কারণ হচ্ছে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে আমরা কোম্পানির বা প্রতিষ্ঠানের টাকা বিভিন্ন সময় নিজেদের অ্যাকাউন্টে স্থানান্তর করে আমরা ফায়দা নিয়েছি। এটা ছিল একটা গণমাধ্যমের অভিযোগ। সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হয়েছে। এখন যদি ওনারা দেখেন না এটার কোনো সত্যতা নাই, তাহলে আবার গতানুগতিক পর্যায়ে খুলে দিবেন, এটাই আমাদের আশা। বাট কোম্পানির যে অপারেশনাল বিজনেস, এটার সাথে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টিং এর কোনো ইয়ে নাই, সম্পর্ক নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিজনেস যেটা চলবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর একটু থমকে গিয়েছে, খুবই স্বাভাবিক, আপনার ভূমিকম্প হওয়ার মতো। তো ভূমিকম্প হলে কি হয়, সাধারণত সবাই দৌড় দিয়ে পালায়, আবার যখন শেষ হয়ে যায় চলে আসে, ব্যাপারটা এরকম। আমি বলি যে এখানে এখন আমরা যেভাবে করছি সেটা হচ্ছে আমরা দু ধরনের প্রমোশনকে বন্ধ রেখে, তদন্তের সুবিধার্থে 2 ধরনের সেবাকে বন্ধ রেখে আমরা শুধু পণ্যভিত্তিক কর্মকাণ্ডটা চালিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন কোম্পানির কোন প্রোডাক্ট আমরা প্রমোট করছি না, আর একটা হচ্ছে আপনার শেয়ারের ব্যাপারে যেটা, সেটাও আমাদের ড্রপ আছে। কারণ আমরাও আশা করব যে তদন্ত শেষ হোক, তদন্ত শেষে কোনো দিক নির্দেশনা থাকলে আমরা সেভাবে আগাবো। বাট পণ্যভিত্তিক যে ডাইরেক্ট সেলিং, এই ব্যাপারে আমরা কোনো অবজেকশন এখনো কারো থেকে পাইনি। ভূমিকম্প কি শেষ হয়ে গেছে? ভূমিকম্প সাধারণত বেশিক্ষণ থাকে না, 30 সেকেন্ড 35 সেকেন্ড। একটি খুব সত্য এবং অনেকের কাছ থেকে পাওয়া প্রশ্ন আমি আপনার কাছে করছি, সেটি হচ্ছে যে আপনি প্রতিদিন গণমাধ্যমে কথা বলছেন এবং খুব আত্মবিশ্বাস নিয়ে কথা বলছেন। এর 2টি দিকই আছে, সমালোচনা, মিশ্র সমালোচনা আছে। তো আপনি আপনার এই অবিরাম কথা বলা, এই অবস্থান পাশাপাশি তাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি এভাবে কথা বলেই যান, আপনাদের তরফ থেকে সাপ্তাহিক গণমাধ্যমের জন্য আলাদা ব্রিফিং করা, পত্রিকা বা টেলিভিশনগুলোর জন্য যারা লিখছেন, এই ধরনের কোন পরিকল্পনা আপনাদের আছে কিনা? দেখেন, এটা কিন্তু একটা টিম ওয়ার্ক করতে হবে, আমি শুধু একা চেষ্টা করলে হবে না। আমি প্রথম জনতার আদালতে আমার ইনোসেন্সিটা প্রমাণ করতে চাই
যেমন প্রথমে আমি গণমাধ্যমগুলোকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যদি কোনো কারণে মনে করেন যে আমি আসলেই এমন কোনো কাজ করেছি যেটা অভিযুক্ত করার মতো, আপনারা আমার সামনে সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট কোন টক শোতে নিয়ে আসেন, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে রাজি আছি। এটা হচ্ছে একটা। আর যদি মনে করেন না আমাদের কাছে তেমন কোন সুনির্দিষ্ট অভিযোগ আপনি বা আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নাই, তখন আমি বলবো যদি এটাকে আপনারা জনকল্যাণকর প্রজেক্ট মনে করেন তাহলে আপনাদেরই উচিত নিজ উদ্যোগে আমাকে সহযোগিতা করা। কেন আপনি খুঁজে পাবেন কেউ না কেউ আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজন, হয়তো আপনার ছোট ভাই, কেউ একজন আমাদের ডিস্ট্রিবিউটর আছে এবং আপনার এই অবহেলার কারণে, আপনার এই ধরনের বিভ্রান্তিকর তথ্য উপাত্ত তুলে ধরার কারণে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি বলবো আসলে আমরা এমন কোন কাজ করছি না, এখানে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী থাকা উচিত না। আমি কোনোদিন কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবতে চাই না। যখন আমরা সামগ্রিকভাবে একটা দেশের উন্নয়নে কাজ করব, তাহলে আমি যে সমালোচনা করছি কেন করছি? আমি সমালোচনা করছি এই জন্য আমাকে সমালোচনা করার ব্যাপারে অনুপ্রাণিত করেছেন তানারাই যারা আমার সমালোচনা আগে শুরু করেছেন। আমি তাদের থেকে শিখলাম যে সমালোচনার উত্তর দিতে হয় সমালোচনা দিয়ে। এত খোলামেলা আলোচনার এই যে সাহসটা আপনার কোত্থেকে আসে? সেটা হচ্ছে আমি আমার সচেতনতায়, আমি এখনো বলি আমি দুটো জিনিস থেকে দূরে আছি। আমার কাছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান এক টাকাও পায় না, এটা হলো আমার প্রথম শক্তি। আমি সবসময় কিন্তু ডেট ফ্রি ব্যক্তিগতভাবে। দ্বিতীয়টি হচ্ছে আমার প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেড অলওয়েজ ডেট ফ্রি, যে কারণে ডেস্টিনি 2000 লিমিটেডের ক্রেতা পরিবেশকদের কোনো আশঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই যে আমরা এখানে ডিস্ট্রিবিউটর থাকা অবস্থায় নিরাপদ কিনা। তাহলে এই কোম্পানিটিও ডেট ফ্রি। এখন লাইবিলিটি কার কার আছে? লাইবিলিটি তৈরি হয়েছে 10 থেকে 12 বছর মেয়াদি, সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের। আর লাইবিলিটি তৈরি হয়েছে আপনার, ওটাও আমি ঠিক লাইবিলিটি বলবো না, কারণ ওটা তো আপনার কোঅপারেটিভ লতেই চলে, ওটা সিস্টেম মতো সবসময় লাইবিলিটি থাকবেই, আসবে যাবে। সেটা হচ্ছে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। ওই দুইটা প্রতিষ্ঠানের সাথে যদি ডেস্টিনি 2000 লিমিটেড কো শেয়ারিং এ ব্যবসা নাও করে, শুধু আমাদের কাছে যে পণ্যগুলো আছে এটা দিয়ে আমরা অনেক দূর যেতে পারবো। যেমন আমি আপনাকে তো একটু আগে বললাম যে পণ্যগুলো আমরা এখন বাজারজাত করতে যাচ্ছি সিই প্রোগ্রামের, কার্বন ইমিশনের, যেগুলো আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে, আপনার পরিবেশ বান্ধব, এই পণ্যগুলো শুধু কিন্তু আমরা যে বাংলাদেশে বাজারজাত করবো তা না, আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের বাইরে আরো 12টি দেশে এক্সপোর্ট করব। আমি কিন্তু অনেক টকশোতে বলেছি যে 2011 সালে আমি অন্তত 20 বার ভ্রমণ করেছি এই 12টি দেশে। আমার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় কোন পার্টনার, এন্টারপ্রেনারের ইনভেস্টমেন্ট আর আমার ইন্টালেকচুয়াল পার্টনারশিপ দুটো মিলিয়ে এই পণ্যকে 12টি দেশে ছড়িয়ে দিতে হবে, যেটা আমাদের যে একটা মার্কেট তৈরি হবে, উই ক্যান আর্ন ফরেন কারেন্সি। আপনারা এটা দেখবেন আগামী 2 বছরে। পিরামিড শেপের বিজনেসে আপনি জানেন যে হিউজ ভোক্তা থাকে, এখানে একটি 80-20 রুলস আছে। এখানে বড় একটি ভোক্তাদেরকে তাদের বঞ্চিত হওয়ার সুযোগ থেকে যায়, যেখানে 20% ভোক্তার তাদের গেইন করার সুযোগ থাকে। তো আপনি কিভাবে বোঝাতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন যে এখানে কেউই লস করে না? কারণ আপনি যদি বলে থাকেন, প্রথম কথা হচ্ছে সঠিক ডাইরেক্ট সেলিং বিজনেসে 100 জন যদি ভোক্তা পরিবেশক হয়, তার মধ্যে দেখা যায় ওই 100 জনের পারচেজ থেকে 20 জন কমিশন অর্জন করে এভারেজে, আর 80 জন ভোক্তাই থেকে যায়। এটাও সত্যি যে ওই 80 জন শুধু পণ্যটি কিনতে ডাইরেক্ট সেলিং এ আসছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বলতে গেলে 99% ভোক্তাই সাধারণত আসে, তার উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করবে। হয়তো শতকরা একজনকে পাওয়া যাবে যিনি প্রকৃতই পণ্যটি কিনেছেন, আর অন্য কোনো উদ্দেশ্যে আসেননি। তখন এই জিনিসটা আমার দৃষ্টিগোচর হয়েছে 2006 সালে। আমি তখন চিন্তা করলাম এটা লিগেল বাট আনফেয়ার। খেয়াল করেন আমি কি কথাটা বলেছি, এটা লিগেল বিজনেস, এটার বিরুদ্ধে আইন করে কেউ কিছু করতে পারে, বাট আনফেয়ার। দেখেন, আনফেয়ার ইজ সামথিং লিগেল বাট নট সাউন্ডস গুড। তখন আমি এটার উপরে চিন্তা করলাম যে এমন কিছু করা যায় কি যে 100 ভাগ লোক একটা সময় পয়সা আয় করবে। তখন আমি যে থিওরি ডেভেলপ করেছি সেটা হচ্ছে যে ওই 80 ভাগ লোক অন্তত কম বেশি 6 বছর আমাদের সাথে এক নাগারে কাজ করার পরে প্রান্তিক লাইনের যে ব্যক্তিটি আছে তার জন্য রেজাল্ট যদি এমন হয় যে ওই 6 বছর উনি না একটি ভোক্তা সংগ্রহ করতে পেরেছেন, না একটি পণ্য বিক্রি করতে পেরেছেন, না একদিনের জন্য আমার অফিসে আসতে পেরেছেন, তাহলে তার জন্য কি হবে? তার জন্য আমি যে সিস্টেম ডেভেলপ করেছি সেটা হচ্ছে সে অন্তত তার ইনভেস্টমেন্টের 2.5 টাইমস সে প্রফিট গেইন করবে আফটার 6 ইয়ার্স। এরকম একটা নিয়ম আছে যে 2 জনকে সংগ্রহ করতে না দরকার হবে না, ওর ক্ষেত্রে দরকার হবে না।
উনি যদি মনে করেন দুজন কেন, উনি যদি মনে করেন দুজন তো দূরের কথা, আমি একদিনও অফিসে যেতে পারবো না, আমার সময় নেই, আমি চাকরি করি, বাট আমি ওয়ান টাইম 10,000 টাকা দিয়ে কোনো সার্ভিস বা প্রোডাক্ট কিনতে রাজি আছি, আমার আপত্তি নেই, কারণ টাকা আমার কাছে আছে। তারপর সে বললো আমি আপনাকে ভুলে যেতে চাই 6 বছরের জন্য, একদম টোটালি আসতেই পারবো না। 6 বছর পরে যদি উনি এসে বলে যে আমার তো কথা ছিল, আমি 10,000 টাকার করেছি, এখানে পার্চেসটা এক ধরনের বিনিয়োগ, কারণ আমি এই পার্চেস কিন্তু রিয়েল পার্চেস না, আমার প্ল্যানই ছিল আমি আমার টাকা ফেরত চাই, সেই ক্ষেত্রে আমরা যে একটা মেথোডোলজি ডেভেলপ করেছি, সে 25,000 টাকা রিটার্ন নিতে পারবে। দেওয়া শুরু করেছেন এরকম? সেই ধরনের লোক এখনো কিন্তু 6 বছরে, আগামী বছর থেকে পাবে। আগামী বছর 2006 সালে শুরু করেছি, তো আমি তো বললাম আপনাকে 2006 সালে গিয়ে সিস্টেমটা ডেভেলপ করেছি, তার মানে সাথে যারা করেছে এই ইনভেস্টমেন্টটা, তাদের পাওনা শুরু হবে 13 সালে। শেষ সংক্ষিপ্ত প্রশ্ন, এই মুহূর্তে ডেস্টিনিতে জয়েন করা কতটা নিরাপদ? ডেস্টিনিতে জয়েন করা নিরাপদ এখন বেশি এই জন্য, কারণ এত বেশি আমরা মানে ঝাড়াই বাছাইয়ের মধ্যে গেলাম, কারণ আগে কিন্তু আমরা একটা অন্ধকার ঘরে ছিলাম। নাও উই আর ইন দ্য আন্ডার দ্য লাইট অফ সান, এভরিবডি ক্যান সি ইট। নট অনলি দ্যাট, আমরা এতটা ট্রান্সপারেন্ট আপনার ইয়ের মধ্যে দিয়ে পাস হয়েছি, মানে কি বলে তদন্তের ভিতর দিয়ে পাস হচ্ছি, তখন আপনি বুঝতে পারতেছেন যে আমাদের এখানে নাথিং টু হাইড। আমি বলবো 100 ভাগ। কেন 100 ভাগ? আমাদের ডেস্টিনি যে সিস্টেমে এখন বিজনেস পরিচালনা করে, আপনি শুনলে খুশি হবেন। আমি প্রথম অ্যাপ্রোচ পেয়েছি, এই সিস্টেমে কোন একটি প্রতিষ্ঠান বিজনেস করতে চায় সুদূর কানাডাতে। সেই ভদ্রলোক আসতেছেন আগামী জুন মাসে, উনি এই টেকনোলজিটা আমার থেকে বুঝবেন, বুঝে এটা আমাদের সাথে ওনাদের কন্ট্রাক্ট হবে, এরপর আমরা এই ইন্টেলেকচুয়াল আপনার কি বলে সিস্টেমটাকে ট্রান্সফার করব কানাডাতে, তারা এটা অ্যাপ্লাই করবে, দেখবে যে তাদের ক্ষেত্রে এটা কাজ হচ্ছে কিনা। আমরা ইন্টেলেকচুয়াল সিস্টেম বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে পরবর্তী অনুষ্ঠানগুলো কথা বলার প্রত্যয় ব্যক্ত করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন MLM জিজ্ঞাসা। শেষ করছি আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেই সঙ্গে আগামী দিনগুলোতে মাল্টিলেভেল মার্কেটিং সম্পর্কিত যে কোনো প্রশ্নের খোলামেলা উত্তর খুঁজতে দেখতে থাকুন MLM জিজ্ঞাসা। সবার জন্য শুভকামনা।